হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি শোনা যাচ্ছে? কেমন আছেন? জি, ভালো আছে। আপনার ভালো হচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস হয়েছিল আগের ক্লাসটা কি হয়েছিল? জি স্যার, হয়েছিল। আচ্ছা। ম্যাডাম ক্লাস নিয়েছিল। আচ্ছা, কোন সাবজেক্টে ক্লাস হয়েছিল? শ্রমশীল পয়েন্ট। শ্রমশীল পয়েন্ট। জি স্যার। কে মিলি ম্যাডাম? জি না, স্যার, শিলা মিলি ম্যাম। শিলা ম্যাডাম। মিলি না, শিলা ম্যাম। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর। আবার হোপফুলি বিফোর রমজান, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে ভালো আছে। আমি ক্লাস নিচ্ছি, আধা ঘন্টা পরে ফোন করবেন। হ্যাঁ, 9:30 বা 9:30 দিকে। 9:30 দিয়ে ফোন করে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছি, হ্যাঁ, যেটা আমাদের টপিক ছিল মনে আছে আপনাদের? সাবজেক্ট তো আশা করি মনে আছে। হ্যালো এভরিওয়ান। জি স্যার, মনে স্যার। হ্যাঁ, আমাদের টপিকটা কি মনে আছে? আমরা কোন সাবজেক্টের কোন টপিকটা পড়ছিলাম? খুব একটা কারো মনে নাই মনে হয়। UK US UK, salient feature of the UK Constitution. Great. The basic features of the UK Constitution. Okay. আমরা যেটা দেখেছি আজকে হচ্ছে বেসিক ফিচার্স লাস্ট ক্লাস। হ্যাঁ, এই আমরা ফিচার্স গুলো দেখতে গিয়ে আমরা দেখেছি যে কনস্টিটিউশন ফিচার্স গুলো দেখতে গিয়ে আমরা ইউকে এর ইতিহাসগুলো দেখেছি। হ্যাঁ, আমরা আজকে দেখব শুধু এটা আসলে যদি বলা হচ্ছে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, আমি লাস্টের দিকে বলবো আসলে আমি আজকে যে টপিকটা আশা করি শেষ করতে পারবো আর কি। সেই টপিকটা আসলে বলা যায় যে আমাদের আজকে 3 দিনের যে টপিকটা, সেই টপিকটার মধ্যে পুরো ইউকে কনস্টিটিউশনের একটা মোটামুটি একটা জিস্টটা। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্য সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট। নোট করা আছে আপনাদের? দ্য সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট, আমরা বলেছিলাম যে পার্লামেন্টের, আর আমরা সবরিনিটির একটা সুন্দর একটা ব্যাখ্যা দ্বারা করেছিলাম, সেটা হচ্ছে দ্য সবরিনিটি মিন্স দ্য সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট। যারা লিখতে পারেননি গত ক্লাসে একটু লিখে নেন। হ্যাঁ, সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা আমরা ব্যাখ্যা দ্বারা করেছিলাম এরকম, দ্য সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট মিন্স দ্য সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট। এগুলি কি এক একটা ইউকে কনস্টিটিউশনের বৈশিষ্ট্য, অর্থাৎ ইউকের যে আইনটা আছে সেটার কি কি জিনিসগুলো আলোচনা করে, বৈশিষ্ট্য কি, ওই আইনটা কোন কোন বিষয়টা আলোচনা করে, ওই আইনটার ধরনটা কেমন, হ্যাঁ, ইত্যাদি কিছু আমরা গত ক্লাসে আমরা সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট আমরা পড়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে পার্লামেন্টের অবাধ একটা কি আছে, একটা ভেরি সুপ্রিম পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। ইউকের পার্লামেন্টের একটা সুপ্রিম একটা পাওয়ার, যাচ্ছে তাই আইন তৈরি করার ক্ষমতা রাখে। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নোট ডাউন করেন। আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি একটু দয়া করে নোট ডাউন করেন। হ্যাঁ, আমরা গত ক্লাসে যারা ছিলেন তো ভালো, যারা ছিলেন না জাস্ট তাদের জন্য আমরা সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, ওইখানে আমরা সবরিনিটির ব্যাখ্যাটা এরকম দ্বারা করেছিলাম যে সবরিনিটি অফ দ্য পার্লামেন্ট মিন্স দ্য সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ বাংলায় বলতে গেলে পার্লামেন্টের অবাধ ক্ষমতা। বাংলায় কি দাঁড়ায়? পার্লামেন্টের অবাধ ক্ষমতা। সেটা কেমন? সেটা এমন একটা ক্ষমতা যেটার বিচার বিশ্লেষণের জন্য, যেটাকে বাধা দেওয়ার জন্য, যেটাকে এমবার্গো দেওয়ার জন্য কেউ নাই, যেটার উপর এমবার্গো দেওয়ার জন্য, যেটার উপর বাধা নিষেধ আরোপ করার জন্য কেউ নাই। সুপ্রিমেসি এমন একটা সুপ্রিম, যেমন মনে করেন ধরেন আপনার পরিবারে আপনার ফাদার সুপ্রিম। হ্যাঁ, যদি ফাদার বেঁচে থাকেন, উনি যা বলেন তাই। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, ওইখানের মধ্যে, হ্যাঁ, ওইটার বিপরীতে আরেকটা কথা, কিংবা এটার উনি বলেছেন
আজকে ধরেন বলেছেন যে উনি আপনি অমুক জায়গায় যান, হ্যাঁ, একটা কাজে অমুক জায়গায় যান, এই টাইমের মধ্যে যান, দ্যাট ইজ দ্য আদেশ, তাই না? এই যে যে অর্ডারটা করেছেন সেটা ভায়োলেট করার মতো কেউ থাকে না পরিবারে। সেটা উনি যেটা বলেছেন, হয়তো দেখা যাচ্ছে আপনি এখন কেন যাবেন, আপনি মনে হয় এখান থেকে বের হওয়ার আগে হয়তো বা আর 1 ঘন্টা পরে গেলে লোকটাকে পাবেন, হ্যাঁ। এই যে 1 ঘন্টা পরে আপনি যাবেন, সে সিদ্ধান্ত যদি উনি যদি মেনে নেন তাহলে ভালো, কে পরিবারের কর্তা যদি মেনে নেন ভালো, আর যদি মেনে না নেন তাহলে কি এখন যাইতে হবে। এখনই যেতে হবে। এটাকে বলে সুপ্রিমেসি। এই যে এখন যেতে হবে কারণ আমার ফাদার বলেছেন, দ্যাট ইজ কল্ড দ্য সুপ্রিমেসি, অবাধ ক্ষমতা, যেটাকে কোন রকম কি করা যায় না, বাধা দেওয়া যায় না, ঠিক আছে? এই যে এই বিষয়টা ইউকের কনস্টিটিউশন এর আলোকে ইউকের যে পার্লামেন্ট আছে ওই পার্লামেন্টের ক্ষমতাটা এত অধিক যে যাচ্ছে তাই আইন করার মতো অধিকার রাখে। এই আইনকে কেউ বাধা দেবে কিংবা কেউ যাচাই বাছাই করবে ইউকে কনস্টিটিউশন আলোকে সেরকম কোনো প্রতিষ্ঠান ইউকেতে নাই। যেমন কেন এই কথাটা কেন বললাম, আমাদের যদি আপনাদেরকে পড়াবে বাংলাদেশ কনস্টিটিউশনের আলোকে, যদি আমাদের পার্লামেন্টের কোন একটা আইন যদি সেটা পাস হয় সেটা আমরা সবাই মানতে বাধ্য, ঠিক আছে? কিন্তু ওই আইনটা নিয়ে যদি কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে চ্যালেঞ্জ করার জন্য কোন একটা মুড আছে, আমাদের কোন একটা রাস্তা আছে বাংলাদেশের ক্ষেত্রে? কোন রাস্তা আছে? আপনারা তো প্রায় সময় দেখেন। প্রশ্নটা বুঝিনি আবার। কোশ্চেনটা হচ্ছে, আমি আবার বলি, আমি বলেছিলাম ইউকে কনস্টিটিউশনের আলোকে ইউকের পার্লামেন্ট সুপ্রিম, ইউকের পার্লামেন্ট যা চায় তা আইন করতে পারে, বাধা দেওয়ার মতো কেউ নাই। আমি কিন্তু বাংলায় বলছি, আপনারা যারা বলেন যে বাংলায় না বললে আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ, আমি কিন্তু ম্যাক্সিমাম কথা বাংলায় বলছি। যা ইচ্ছে তা আইন করতে পারে, যদি যা ইচ্ছে তা আইন করতে হবে, এবং সেটা কোন প্রতিষ্ঠান শুনেন, কোন প্রতিষ্ঠান ইউকে তে নাই। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সেরকম, বাংলাদেশের এই কোশ্চেনটা যে আমি বাংলাদেশ আলোকেই করি, হ্যাঁ, বাংলাদেশের পার্লামেন্ট যা আইন করলো সেটাকে বাধা দেওয়ার যাচাই বাছাই করার কেউ আছে কিনা? সুপ্রিম কোর্ট আছে স্যার। সুপ্রিম কোর্ট। বাংলাদেশে আইন সহজে করতে পারে না, এটা বাধা দেওয়া জনগণের আইনের ক্ষমতা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আপনাদের কথা কিন্তু খুব কম শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ, আমাদের বাংলাদেশে জি স্যার শোনা যাচ্ছে। কাজ করতে যায়, এটা হ্যাঁ। রাজনৈতিক প্রতিষ্ঠান বলতেছি। আমাদের বাংলাদেশের আলোকে কি সেরকম কোন প্রতিষ্ঠান আছে কিনা, প্রশ্ন হচ্ছে সেটা। স্যার আমাদের বাংলাদেশের- বাংলাদেশ সংবিধান চাইলেই পারে না স্যার। স্যার আইন চেঞ্জ করতে, নতুন কোন আইন তৈরি করতে পারে না, ওকে স্যার। ওকে, মোটামুটি প্রয়োজন হয়, যিনি স্যার। বলেছেন প্রয়োজন হয়। আই অ্যাপ্রিশিয়েট, হ্যাঁ, যিনি বলেছেন বাংলাদেশ সংবিধান স্বয়ং এরকম কোনো অ্যালাউ করে না, নাম্বার 1। নাম্বার 2, যদি বাংলাদেশ সংবিধান তো আসলে তো একটা এটি একটা বই, তাই না? এটা তো কথা বলে না, এটা তো কথা বলে, যে কোনো দেশের সংবিধান সে লিখিত হোক অলিখিত, তো একটা বই, এটা তো কথা বলতে পারে না। এখন করে ফেললো গাদ্দারি করে, কেমন একটা ইচ্ছাকৃত মনে করেন পাওয়ার আছে, পাওয়ার ইমপ্লিমেন্ট করে ফেললো, একটা আইন করে ফেললো, এটা বাংলাদেশ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সেক্ষেত্রে কি কোনো প্রতিকার আছে দেশে? সুপ্রিম কোর্ট আছে স্যার সেক্ষেত্রে। আমাদের সেক্ষেত্রে গুড। যেমন সেক্ষেত্রে সপ্তদশ যে সংশোধনীটা বাতিল, ষোড়শ সংশোধনী যে বাতিল হয়েছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের একটা গার্ডিয়ান আছে, সেটা সুপ্রিম কোর্টকে আমাদের দেশে বলা হয় দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের অভিভাবক, কেমন? বাট ইউকেতে সেরকম কোন রকম এমবার্গো দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য there is a no institution under the constitution of the UK। লিখতে পারবেন তো কথাগুলি?
জি স্যার। আমি আবার বলছি, আমি এই যে উদাহরণটা বাংলাদেশ এবং ইউকে এর আলোকে যেটা টানলাম আমি, তাহলে আপনাদেরকে লিখতে হবে যে কি, দেয়ার ইজ এ নো ইনস্টিটিউশন, লেখেন দেয়ার ইজ নো ইনস্টিটিউশন ইন দ্য ইউকে, there is no institution in the UK under the constitution, there is no institution under the constitution of the UK ভাবে লেখেন সুন্দরভাবে সেন্টেন্সটা, there is no institution under the constitution of the United Kingdom for judging, কিসের জন্য, for judging, for assessing, for analyzing, কি বললাম, for judging বিচার করার জন্য, for analyzing ব্যাখ্যা করার জন্য, for assessing assessment করার জন্য, for assessment লেখেন, for assessment, এরকম কোন প্রতিষ্ঠান কোথায়, ইউকে তে নাই। that means whatever the law passed by the parliament, যা কিছু পার্লামেন্ট দ্বারা পাস করা হচ্ছে বা হবে বা হয়েছে, they are the binding law, they have the force of the law কোথায়, in the UK, যা কিছু পার্লামেন্ট দ্বারা পাস করা হয়েছে এটার কি আছে, they have the legal force, আজকে একটা আইন করে ফেললো, মনে করেন ইউকে তে এরকম, ধরেন ইউকে তে একটা আইন আছে 16 বছরের নিচে কেউ সিগারেট পান করতে পারবে না, ঠিক আছে, ড্রিঙ্ক করতে পারবে না, কয় বছর, 16 বছরের নিচে, কমপক্ষে 16 বছরের নিচে কেউ ড্রিঙ্ক পান করতে, ড্রিঙ্কিং করতে গেলে ওইখানে কেমন, ড্রিঙ্কিং যেহেতু অ্যালাউ, ওইখানে আইন আছে 18 বছর নিচে কেউ ড্রিঙ্কিং করতে পারবে না, কেমন, তারপরে হচ্ছে 16 বছরের নিচে কেউ সিগারেট নিতে পারবে না, 16 বছরের নিচে কেউ নাইফ কিনতে পারবে না, কোনো আর্মস কিনতে পারবে না, এই আইনগুলো ওই দেশে ছিল, কেমন, এখনো আছে। আজকের পার্লামেন্ট একটা আইন করে বসলো কি, 16 বছর না, এখন যেহেতু দেশের অবস্থা, বিশ্বের অবস্থা এরকম এই অবস্থা, আমরা 16 বছরটাকে 18 বছর করে দিলাম। সিগারেট আগে ছিল 16 বছর, এখন আমরা করে দিলাম কি 18 বছর, ঠিক আছে। এই যে 16 থেকে বয়স যে 18 বছর নিয়ে গেল, এটা নিয়ে কোন রকম কি করার, চ্যালেঞ্জ করার কোন রকম কি নাই, কোন সুযোগ ইউকেতে নাই, ঠিক আছে। তাহলে আগে যেটা অপরাধ ছিল 16 বছরের বাচ্চার নিকট একটা সিগারেট বিক্রি করলে অপরাধ ছিল, তাহলে আজকের আইনে কোনটা অপরাধ হবে, আজকে যে আইনটা হলো, ধরে নিলাম যে আইনটা আজকে আমি বললাম সেটা আইনটা আজকে হলো, এটা দিয়ে কোন আজকের দিনে যদি কোনো কেউ যদি কত বছরের নিচে ছেলেকে বা মেয়েকে সিগারেট বিক্রি করতে পারবে না, 18। যদি আজকের দিনে যদি মনে করেন আইনটা পাস হয়ে যায়, এটা নিয়ে চ্যালেঞ্জ করার মতো কোন রকম কি নাই, কোন রকম প্রতিষ্ঠান সেখানে নাই। এরকম অনেক আইনগুলি আছে যাদের ওরা করে রাখছে ওদের সুবিধার জন্য। যেমন মনে করেন ধরেন ইউকে তে আইন করা আছে 5টার পরে কোন রকম কি থাকবে না, কোন রকম শপিং মল খোলা থাকতে পারবে না। আপনার কথাগুলি খুব নতুন মনে হচ্ছে, এই আপনার যেমন আমাদের দেশে এখন লকডাউন হলে 5টার মধ্যে বন্ধ করার জন্য বলতেছে, কেমন, কিন্তু আমরা চুরি করে দোকানগুলি খোলা রাখতেছি, দোকানদার থেকে দেখলে শাটারের পাশ দিয়ে দাঁড়াই আছে, কেমন, এই পুলিশ আসলে বন্ধ করে দেবো, তাই না। কিন্তু ইউকে তে আপনি চিন্তা করে দেখেন 5টার পরে কোনো শপিং মল কিংবা কোনো খোলা রাখতে পারবে না, কেমন। এটা কিন্তু যে নট অনলি এই যে একটা লকডাউনের কারণে না, এটা ওদের সারা বছরের আইন, সারা বছরের এই আইনটা এটা চলমান। 5টার পরে কি করতে হবে, প্রতিষ্ঠানগুলি সমস্ত দোকানপাট বন্ধ করে ফেলতে হবে 5 o'clock, কেমন। শুধুমাত্র এক্সেপশনটা কোথায় আছে, এখানে কোন প্রতিষ্ঠান যদি আপনারা উদাহরণগুলি বুঝতে পারতেছেন, আমি গল্পগুলি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ইউকে আইন সম্পর্কে একটু ধারণা দেওয়া, জাস্ট কেমন ইউকের আইনটা। জি স্যার। এই যে মনে করেন ওরা আপনার এই যেটা বললাম 5টার পরে যদি কোনো দোকানপাট, যদি কোনো একটা দোকান যদি চাই যে আমরা ব্যবসা করবো 5টার পরে,
তাহলে তাদের ওইখানে একটা পারমিশন নিতে হবে সে কয়টা পর্যন্ত করবে, হ্যাঁ, এবং ওই পারমিশনটা তার সাইনবোর্ডের ওইখানে যে সাইনবোর্ডটা থাকবে সাইনবোর্ডের সাথে তাকে এটা লাগাই রাখতে হবে। যেমন আমরা দেখি ওইখানে প্রায় আপনারা একটা মুভিতে খেয়াল করবেন, হ্যাঁ, দোকানপাটের উপর 24/7 24/7 এই সাইনবোর্ডটা ঝুলানো থাকে ওদের এখানে। আপনারা আজকে থেকে কোনো মুভি দেখলে, ইংলিশ ফিল্ম গুলি দেখলে আপনি একটা খেয়াল করবেন, কোন দোকানের উপরে যদি বা সাইনবোর্ডে ওদের গ্লাস 24/7 যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে এই দোকানটা কতক্ষণ পর্যন্ত খোলা রাখতে পারবে, সারা রাত খোলা রাখতে পারবে এবং 7 দিন খোলা রাখতে পারবে। না হলে যদি কারো যদি পারমিশন না থাকে, হ্যাঁ, আবার এটা একটা বলে রাখি, এটা কিন্তু কোন এটা সাধারণত সুপার শপগুলি কেমন এরা নিতে পারবে শুধু এই পারমিশনটা। এটা যেমন একটা মনে করেন আমাদের মনে করেন নিউ মার্কেটের কথা ধরেন, হ্যাঁ, এটা একটা কি একটা শপিং সেন্টার, তাই না? নিউ মার্কেট পুরা এলাকা হিসেবে নিউ মার্কেট নিতে পারবে না। যেখানে এরকম একই সাথে অনেক দোকান করে একটা শপিং মল করে ফেলা হয়েছে, কেমন শপিং সেন্টার করে ফেলা হয়েছে, তারা নিতে পারবে না। ইন্ডিভিজুয়াল কোনো দোকানে যদি ধরেন একটাই দোকান, ওই দোকানে সেই এই লাইসেন্সটা নিতে পারবে। যেমন মদের ওদের ওইখানে বারগুলি বলি আমরা, হ্যাঁ, বারের উপরে যদি ওরা যদি এরকম যদি 24/7 যদি লেখা থাকে খোলা রাখতে পারবে, না হলে 5 o'clock বন্ধ করে দিতে হবে। এই যে মনে করেন আইনগুলি, এই আইনগুলি কেউ চ্যালেঞ্জ করার মতো কি নাই। আপনি বলতে পারেন, হ্যাঁ, বা ওই দেশের নাগরিক বলতে পারে 24 ঘন্টা খোলা রাখার দরকার না, অন্তত রাত 10টা পর্যন্ত খোলা রাখলে মানুষ শপিং করতে পারতো। এখন যেটা আমাদের দেশে বলে, হ্যাঁ, রাত 10টা না হয় কাচ্চা রাত 9টা পর্যন্ত খোলা রাখলে মানুষের সুবিধা হতো। এই যে সুবিধা হতো বা সুবিধা হবে কি, হ্যাঁ, এরা এই বিষয়গুলি ছেড়ে যে বিষয়টা খুব চিন্তা করে আইনগুলি করে, এটা হচ্ছে আপনার সুবিধার চেয়ে জনগণের অসুবিধা যাতে না হয়। যেমন ওরা চিন্তা করে আমি যে আইনটা করলাম এই আইনটা দ্বারা আমি কতটুকু নিরাপত্তা দিতে পারবো, আমি 5টার পরে মানুষকে নিরাপত্তা দিতে পারবো কিনা, রাস্তার মধ্যে বাগলারি হইতে পারে কিনা, চুরি হইতে পারে কিনা, রাস্তার মধ্যে একটা অ্যাটেম্প টু মার্ডার হইতে পারে কিনা। অর্থাৎ ওরা চিন্তা করে আমি আপনাকে কি সুবিধা দিলাম সেটা চেয়ে আইনে কি সুবিধা দিয়ে কত বেশি সুবিধা দিলাম সেটা না, আমি আইন যতটুকু আছি আমার আইন অতটুকু আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, অতটুকু আইন আমি বাস্তবায়ন করে মানুষকে নিরাপত্তা দিতে পারি কিনা। ওদের থেকে হচ্ছে এমন, ও চিন্তা করে যে আমি আইনটা করলাম, আইনটা অবশ্যই বাস্তবায়িত হবে। যেমন আমাদের দেশে অনেক আইন আছে, ঠিক আছে, যেমন পাহাড় কাটা যাবে না, আছে না? জি স্যার। আমি আজকে আমি আমার কিছু লয়ার ফ্রেন্ড নিয়ে একটা জায়গা দেখতে গেলাম, বাইজিদ লিং রোডের ভিতরে সমানে পাহাড় কাটে ফেলতেছে, কেমন? হ্যাঁ, যিনি লিখছেন বাংলাদেশ সংসদ আইন পাশ করলে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে, আবার সংসদে বাতিল হওয়া দ্বারা সংসদের বিচারপতি অপসারণ করতে পারে। এই ক্ষেত্রে সংসদের সার্বভৌম ক্ষমতা খর্ব হয় কিনা আস্ক টু মিস্টার দ্য টিচার অফ কনস্টিটিউশন বাংলাদেশ, কেমন? কনস্টিটিউশন টিচারকে জিজ্ঞেস করবেন। আসেন এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে মনে আইনগুলি করে রাখলাম, কেমন আইন করে রাখলাম, পাহাড় কাটা যাবে না, কিন্তু সেটা আইনটা বাস্তবায়ন হচ্ছে কিনা, করা যাচ্ছে কিনা সেদিক দিয়ে আমাদের কোনো নজর নাই। পাহাড় তার বেশি কাটছে। হ্যাঁ, আপনি এই যে মনে করেন আমি বললাম বাজিদ লিং রোডে অনেক ভিতরে পাহাড়কে পাহাড়, আমরা কিছু লয়ার ফ্রেন্ড গিয়েছিলাম একটা জায়গা দেখতে। তো এই যে আমি যেটা গিয়ে দেখলাম, হ্যাঁ, কি করে মানে পাহাড়গুলি কেটে একেবারে কিছু ছিন্নমূল দখল করে ফেলছে। আর কিছু মানুষ ওর কিছু ব্যক্তি মালিকানা একটা পাহাড় আছে, ওইটাকে বাগান হিসাবে করে ওখানে প্লট আকারে বিক্রি করতেছে। হ্যাঁ, এই যে মনে করেন আমি যেটা বলতে চাচ্ছি, আইনটা করা আছে পাহাড় কাটা যাবে না, ঠিক আছে, কিন্তু পাহাড় সমানে কি করা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে ইকুইপমেন্টটা আছে, আমাদের যে অবস্থাটা আছে সে অবস্থা আমরা আইনটা করে রাখতেছি। আমরা আইনটা করে একেবারে অনেক বড় আমরা আইনগুলি করি, কিন্তু আইনগুলি বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম গুলি দরকার পারবো কিনা, হ্যাঁ, সেটা আমরা চিন্তা করি না। সেজন্য আমাদের যেমন মনে করেন আমাদের দেশে, হ্যাঁ,
এই দোকানপাটগুলি নিউ মার্কেটের একটা দোকান কোনো দরকার নেই বিকাল 5টার পরে খোলা রাখার। হ্যাঁ, প্রতিদিনের জন্য, শুধু লকডাউন না, প্রতিদিনের জন্য 5টার পরে খোলা রাখার কোনো মানে হয় না। কারণ হচ্ছে যে আপনি 5টার পরে গেলে, বিকালে গেলে আপনার সান্ধ্যকালীন আপনার যে খরচটা আছে দেশের, হ্যাঁ, যে মনে করেন ইউটিলিটি ব্যবহারগুলি হয়, যে বিদ্যুৎগুলি ব্যবহার হয়, এটা একটা পুরোপুরি অপচয় একটা। এবং ওইখানে কোনো অঘটন ঘটলে, বিকালের পরে কোনো অঘটন ঘটলে আমাদের পুলিশ বাহিনী যেটা আছে তারা কোন রকম সেটা কি করতে পারে না, সেটা টেক কেয়ার করতে পারে না, সেটা কোনো একটা বিহিত করতে পারে না। তো সেই জন্য আমরা করি কি, আমাদের দেশের আইনটা ওদের দেশের আইনের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, ওরা মনে করে আমি আইন করে বাহাবা নেওয়ার দরকার নাই, আমি আইন করে যাতে নিরাপত্তাটা দিতে পারি আমার অতটুকু হইলেই হবে। ঠিক আছে, এই জন্যই সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট দিল। পার্লামেন্ট যা আইন করে, যাচ্ছে তাই আইন করে, আমি বলেছিলাম যাচ্ছে তাই আইন করে, ঠিক আছে, কিন্তু ওই যাচ্ছে তাই আইনও আপনার আমার দেশের মতো ওই রকম কোন বাজে আইন করে না যে যেটাকে কি করতে পারবে না, যেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। ঠিক আছে, ওই রকম কোন আইন ওরা করে না যে যেটা দিয়ে কি আপনার আমার এই মানে এটা ওদের কথা হচ্ছে আমি আইন করব, ওই আইনটা আমি আমার যে ইকুইপমেন্ট গুলি আছে, ইকুইপমেন্ট বুঝেন তো, মানে আমার যে ফোর্স গুলি আছে, হ্যাঁ, আমার ফোর্স দ্বারা আমি কি করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। এটাকে বলা হয় দ্য সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট বা সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট যা আইন করবে সুপ্রিমেসির সাথে তারা ওইটাও চিন্তা করে আমি আদৌ এটা বাস্তবায়ন করতে পারবো না। সেজন্য ইউকের মতো একটা দেশে আমি যে দুটা উদাহরণ দিলাম, এখনো পর্যন্ত বিকাল 5টার পরে দোকানপাট খোলা রাখে না, আইনে নিষিদ্ধ দোকানপাট 5টার পরে খোলা রাখা। কারণ হচ্ছে যে তারা মনে করে যে 5টার পরে তারা তাদের দেশের নাগরিককে নিরাপত্তা দিতে পারবে না। এটা তাদের যে ইকুইপমেন্ট গুলি আছে, যে সুযোগ সুবিধাগুলি আছে, ওই দিয়ে এটা তাদের পক্ষে হবে না। সেজন্য ওরা ওই 5টা থেকে হ্যাঁ ওইটাকে 8টা করতেছে না, করতে পারতো 8টা, কিন্তু ওরা চিন্তা করছে আমি 8টা পর্যন্ত দোকানদারি করতে সুযোগ দিলাম, কিন্তু আমার জনগণ যদি একটা রাস্তা যদি অ্যাক্সিডেন্ট হয়, কিংবা জনগণ যদি আমার যদি মনে করেন কোন জায়গায় যদি নাইফ দ্বারা যদি মনে করেন উইন্ডেড হয়, হ্যাঁ, তাহলে আমি এই জনগণকে আমি কি করে আমি রেহাই দেব, আমি আইনের তাকে আশ্রয় না, আইন দ্বারা আমি আইনটা করলাম যে 5টা খোলা রাখলাম, আমার একটা জনগণ যদি মারা যায়, একটা লোকও যদি আমার মারা যায়, তাহলে সেটা জবাবদিহিতা আমাকে করতে হবে। আর এখানে আমরা ভালো আইনগুলি করি, কুত্তার মতো বিড়ালের মতো মানুষগুলি মারা যায়, তার কোন কি নেই, প্রতিকার আমরা দিতে পারি না। ওকে, এবার আসে যাক আমি যেটা বললাম, এখন আজকের যেটা টপিকটা হচ্ছে যে আমাদের ইউকে কনস্টিটিউশন একটা বেসিক ফিচার হচ্ছে যে দ্য রুল অফ ল। আপনার নোটে আছে, একটু দেখেন কেমন দ্য রুল অফ ল, কেমন এই যে রুল অফ লটা দেখেন, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইউকে কনস্টিটিউশন। রুল অফ ল লেখেন, রুল অফ ল মিন্স দ্য রুল বাই, দেখেন সেন্টেন্সটা দেখেন, দ্য রুল অফ ল মিন্স দ্য রুল বাই দ্য ল। হ্যালো, লিখতে পারতেছেন? রুল অফ ল মিন্স কি? দ্য রুল বাই দ্য ল। অর্থাৎ রুল অফ ল সোজা বাংলা হচ্ছে যে, আর সোজা ইংরেজি হচ্ছে এরকম, দ্য রুল বাই দ্য ল, আইন দ্বারা শাসন। শাসনটা কার? নট ব্যক্তির শাসন না, শাসনটা হচ্ছে আইনের শাসন, আইন দ্বারা শাসন। রুল অফ ল সিম্পলি একটা সেন্টেন্স দেখেন, দ্য রুল অফ ল ইট ইজ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইউকে কনস্টিটিউশন। দ্য রুল অফ ল মিন্স দ্য রুল বাই দ্য ল। আমি খুব স্লো বলি, হ্যাঁ, আপনারা লিখতে পারার কথা। দ্য রুল অফ ল মিন্স দ্য রুল বাই দ্য ল। লিখতে পেরেছেন? হ্যাঁ লেখেন। আমি আবার বলছি, দ্য রুল অফ ল অর্থটা হচ্ছে এরকম, রুল অফ ল, রুল বাই দ্য ল। বাংলা হচ্ছে যে রুল অফ ল হচ্ছে যে আইন দ্বারা শাসন। শাসনটা কি দ্বারা? আইন দ্বারা, আইনের মারফতে। এটার আরো কি কি ব্যাখ্যা থাকতে পারে? এটার ব্যাখ্যা এরকম হইতে পারে, কয়েকটা ব্যাখ্যা লেখেন, পরে আপনাদের লাগবে আমি যখন টপিক গুলি পড়াবো। রুল অফ লর ব্যাখ্যাটা কি কি হইতে পারে? রুল অফ ল বলতে আমরা বুঝি আইনের সার্বভৌমত্ব,
সুপ্রিমেসি অফ দ্য ল। নাম্বার 1, আমরা রুল অফ ল শব্দটাতে কি বুঝবো? লেখেন, একটা লেখেন সুপ্রিমেসি অফ দ্য ল, আইনের সুপ্রিম। আইনটা কি? আইনটাই হবে সবার উপরে, আইনটা হচ্ছে সবার উপরে। নাম্বার 2 হবে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমান। কি হবে? 2 নাম্বার কি বললাম? ইকুয়ালিটি বিফোর ল। 3 নাম্বার, আশা করি লিখতে পারছেন। কারো অসুবিধা হলে একটু সাউন্ড করতে হবে। কারো অসুবিধা হলে আমি আবার রিপ্লাই দেব, সমস্যা নাই। এগুলো যদি আমি ক্লাসে থাকতাম আমি একটু লিখে দিতে পারতাম, কিন্তু নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আমি প্রথম নাম্বারটা আবার বলছি, সুপ্রিমেসি অফ দ্য ল, আইনের সার্বভৌমত্ব। 2 নাম্বার, আইনের সমতা। হ্যাঁ, আইনের সমতা, ইকুয়ালিটি। আমি আবার রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে, আইনের সমতা, ইকুয়ালিটি। কেমন? ইকুয়াল, আইনের চোখে সমান। আমি ব্যাখ্যাটা করবো এগুলি। তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল, আইনের প্রতি দায় দায়িত্ব। এই যে রুল অফ ল বলতে কি কি বুঝাই? একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেবিলিটি। লিখতে পারতেছেন? জি স্যার। অ্যাকাউন্টেবিলিটি, নাম্বার 3। অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল মানে রুল অফ ল বলতে কি কি বুঝায় আপনার? কেমন? তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ফেয়ারনেস। বাইরে থেকে গরু কিনা সব মিলিয়ে যাচ্ছে না? অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, আপনারা এতে দেখেন, ফেয়ারনেস ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ল। লেখেন কথাগুলি। হ্যাঁ, ফেয়ারনেস, ফেয়ার থাকা আইনের প্রতি। কোন সময়? ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ল, আইনের যখন প্রয়োগ করবেন, আইনের যখন প্রয়োগ করবেন, কেমন? আইন প্রয়োগটা কি হবে? ফেয়ার থাকতে হবে। আপনার জন্য একরকম, আমার জন্য একরকম হইতে পারবে না। একটা বিশেষ গোষ্ঠীর জন্য একরকম, আবার অন্য বিশেষ গোষ্ঠীর জন্য একরকম, তা হবে না। এটা যদি হয়, রুল অফ ল হবে না। কেমন? তারপর হতে পারে স্যার কি? কি নিরপেক্ষতা বোঝাচ্ছে? ফেয়ারনেস, নিরপেক্ষতা। নিরপেক্ষতা। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। সবার জন্য Thank you, সমান। sir. কেমন? অ্যাপ্লিকেশন জি, যেটা স্যার। করবেন সেটা কি? সেটা সবার জন্য সমান। স্যার, যে অ্যাপ্লিকেশনটা হবে সেটা আমার জন্য একরকম করবেন, সবার জন্য সমান। আরেকজনের জন্য একরকম, একটা নির্দিষ্ট দলের জন্য একরকম করবেন। হ্যাঁ, আর একটা মানুষের জন্য একরকম। ঠিক আছে, একটা নির্দিষ্ট লোকালিটির মানুষের জন্য একরকম করবেন, এরকম হবে না। লিগ্যাল স্যার সার্টিনিটি। 3 নম্বরটা কি? স্যার 3 নম্বরটা কি আইনের নিকট জবাবদিহিতা? আইনের প্রতি Accountability- জবাবদিহিতা। হ্যাঁ, জি, আইনের স্যার। নিকট বা আইনের প্রতি জবাবদিহিতা। কেমন? ঠিক আছে, এই থ্যাংক যে ইউ স্যার। জবাবদিহিতা, লিগ্যাল সার্টিনিটি, আইনের নিশ্চয়তা। এগুলো কিসের সাব ক্লজ? এগুলো রুল অফ ল। তাই রুল অফ ল এই কথাগুলি লিগ্যাল সার্টিফিকেট থেকে আইনের নিশ্চয়তা। জি, লিগ্যাল সার্টিফিকেট থেকে আইনের নিশ্চয়তা। আমি বুঝি নাই। লিগ্যাল সার্টিফিকেট, লিগ্যাল সার্টিনিটি, নিশ্চয়তা, সার্টেন, নির্ভর, নিশ্চিত। কোনটা নিশ্চিত, কোনটা একেবারে মনে করেন নিশ্চিত বিষয়, সেটা হচ্ছে আইন।
এরকম বললো, পুলিশ একরকম বললো, কেমন এই তারপর তদন্ত কর্মকর্তা একরকম বললো, যা যে যে অকারেন্স করেছে, হ্যাঁ, তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী সে একরকম বললো, হ্যাঁ। কিন্তু বিষয়টা কি দ্বারা নির্ভর করবে? বিষয়টা ডিসাইড কার দ্বারা হবে? ডিসাইডেড বাই দ্য ল, লিগ্যাল সার্টিনিটি। আইনে স্যার, এটা আছে, স্যার এগুলো আইনে- রুল অফ ল এর ফিচার। রুল অফ লর ফিচার্স। জি, যেমন মনে করেন লিগ্যাল সার্টিনিটি কি, এই যে বললাম আপনার 16 বছর নিচে ছেলে কি কিনতে পারবে না, মোবাইল কিনতে পারবে না। আপনার কোন রকম নাইফ কিনতে পারবে না, সিগারেট কিনতে পারবে না, 16 বছর। তো এখন মনে করেন ধরেন একটা এ থেকে একটা সুপার মল থেকে একটা নাদুস সুদুস অনেক বড় একটা মোটা সোটা একটা আছে না, দেখেন না ওই দেশের খুব নাদুস সুদুস অনেক বড়, দেখতে আমার সমান, কিন্তু একটা নাইফ কেনার জন্য আসলো, তাকে নাইফ দিয়ে দেওয়া হলো। পুলিশ আসলো, যেটা ওই দেশের বাস্তব কতগুলি কেস যে সুপার মলে হয় এই কাজটা, ওদেরকে সুপার মলে আপনার সুপার শপের মধ্যে যারা টিলে বসে, চেক আউটে বসে আর কি, হ্যাঁ, তাদেরকে এরকম পুলিশে টেস্ট করে একটা মোটা সোটা ছেলে পেলে দিয়ে পাঠায় একটা নাইফ কিনতে কিংবা একটা সিগারেট কিনতে, হ্যাঁ। মানে লিগ্যাল সার্টিনিটির কথাটা আমি বলছি, সে নিশ্চিত করে কেন। ধরেন আপনি করলেন কি, আপনি তার কাছে একটা, আপনার দোকানের মালিক ওইখানে, আপনি একজন, তাকে আপনি কি করে দিলেন, সিগারেট বিক্রি করলেন, সাথে সাথে পুলিশ আসলো, আপনাকে সার্চ করলো, আপনি এই ছেলেটার কাছে যে বিক্রি করলেন, এই ছেলের বয়স কত? তা আপনি বললেন আমি যে দেখলাম যে সে অনেক বড় সড়ো, আপনি যাচাই করেছেন কিনা, লিগ্যাল সার্টিনিটি বলছি আমি, হ্যাঁ, আপনি যাচাই করেছেন কিনা। সে বলল যে আমি অ্যাসেস করেছি, আমি যাচাই করেছি, তাকে আমার মনে হয়েছে অনেক বেশি, তার বয়স 18 বছর। কে? দোকানদার বলল। তো বলল আপনি কি দিয়ে যাচাই করেছেন? পুলিশ বলল আপনি কি দিয়ে যাচাই করলেন? আপনি যাচাই করেছেন কি দিয়ে যাচাই করেন? সে বলল আমি আমার চোখে মনে হয়েছে এটা যাচাই করলাম। তখন পুলিশ ওই ছেলের আইডি কার্ডটা দেখাইলো। ওই ছেলের আইডি কার্ডে দেখা যায় তার বয়স হচ্ছে কি মাত্র 15 বছর 5 মাস। সার্টিনিটি কোনটা দ্বারা বিবেচনা করা হবে লিগ্যাল সার্টিনিটি? ভোটার আইডি কার্ড। তার আইনগত ডকুমেন্ট দিয়ে। আইনগত ডকুমেন্ট কি? ওই শপিং এর কি তার চোখ দুইটা, নাকি ওই যে তার সার্টিফিকেট অথবা আইডি কার্ড। সার্টিফিকেট অথবা আইডি কার্ড। সেজন্য আমরা প্রায় সময় সুপার মলে এরকম ঝামেলাগুলি দেখলে আমরা দেখতাম, হ্যাঁ, তখন এরকম যখন একে দিয়ে পাঠানো হতো কাউকে, হ্যাঁ, তখন দেখতাম গিয়ে কি সেখানে এরকম কোন কেস যদি হয়ে যায়, হ্যাঁ, এই কেসের জন্য কিন্তু মানুষের চাকরি হারায় যায়। এই যে কথাটা বললাম, সে কিন্তু শুধু চাকরি হারাবে না, কে যে সুপার শপে কাজ করতেছে সে শুধু চাকরি হারাবে, তার বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন হবে, তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে। কারণ তার উচিত ছিল, লিগ্যাল সার্টিনিটি তার উচিত ছিল যে যখনই তার কাছে সন্দেহ লাগবেই তখনই তাকে কি করা, তাকে যাচাই করা। হ্যাভ ইউ গট ইউর এনআইডি, ন্যাশনাল কার্ড? হ্যাভ ইউ গট ইউর, তোমার ভোটার কার্ড আছে? যদি বলে ভোটার কার্ড নাই, তাহলে বলতে হবে নো, আই উইল নট সেল দিস ইকুইপমেন্ট টু ইউ। আমি এই ইকুইপমেন্টটা, এই সিগারেট তোমার কাছে বিক্রি করব না, এই নাইফটা আমি তোমার কাছে বিক্রি করব না। অর্থাৎ যখনই সন্দেহ লাগবে, আইনটা দেখেন কত সুন্দর, আপনাকে বলে হচ্ছে কি আপনি বিক্রি না করলে বেঁচে গেলেন, কিন্তু বিক্রি করে আপনি বিপদে না পড়িয়েন। আইনের নিশ্চয়তাটা কেমন? বিক্রি করে আপনার সন্দেহ লাগছে, আপনি বিক্রি করিয়েন না, তারপর আপনি সেফ। যদি সন্দেহ অবস্থায় আপনি বিক্রি করে দেন, যদি এ হয়, তাহলে ইউ উইল গেট দ্য পানিশমেন্ট, আপনি পানিশমেন্ট পাবেন। এরকম মজার মজার ঘটনাগুলি ইউকেতে, তার ফলে দেখা যায়, হ্যাঁ, এই যে বললাম লিগ্যাল সার্টিনিটিটা আপনি মনে করেন, ধরেন আমাদের দেশে একই রকম বিষয়গুলি আছে, কিন্তু আমার পুলিশ এই কাজ করবে না। আমার পুলিশ আসলে প্রথমে বলবে যে কি এরকম যদি কোনো ঘটনা হয় আমার লোকে ফোন করবে কমিশনার সাহেবকে, না হলে যদি পারে তো এমপি সাহেবকে ফোন করবে এটার জন্য, কেমন? তো এমপি সাহেব বলবে যে আচ্ছা দেখেন না কি করা যায়, তখন পুলিশ একদিকে বলবে টাকা দেন এত, ফোন করার আগে পুলিশ
পুলিশকে ধমক দিয়ে আমি এমপি করব। হ্যাঁ, আর পুলিশকে এমপির ধমক দিলে পুলিশ ধমক দিয়ে মন্ত্রীর, বলে যে আমারও কিন্তু গোড়া অনেক শক্ত, আমি কিন্তু ডলমরিং থানায় এমনি আসি নাই, আমি কিন্তু অনেক এ নিয়ে আসছি। তো কিছু টাকা দিলে শেষ। হ্যাঁ, তারপরে এরকম তাইলে এই যে বললাম, তারপর হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে কি লিগ্যাল ট্রান্সপারেন্সি। লিখেন, মানে এই দিয়ে কি বুঝাই? লিগ্যাল ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আমি স্যার, লিখে স্বচ্ছতা। দিচ্ছি। হ্যাঁ, লিগ্যাল ট্রান্সপারেন্সি, আইনের স্বচ্ছতা। স্যার আমার মনে হয় টপিক স্ক্রিন শেয়ার করতেন স্যার, তাহলে ভালো হতো। এখন আমি শেয়ার যেটা করেছি ওই টপিক থেকে পড়াচ্ছি। কোনটাতে? আমি যেটা শেয়ার করেছি এটা আমি শেয়ার করব যখন এটার প্রয়োজন আসবে। কেমন? যেগুলো আপনারা এখান থেকে বুঝবেন না, আমার কথা বুঝবেন না, সেজন্য আমি এগুলি কিছু জিনিস আমি আপনাদেরকে লিখে দিই, যখন যেটা শেয়ার করার সময় আসবে করে দেব। লিগ্যাল ট্রান্সপারেন্সি বাংলা লিগ্যাল ট্রান্সপারেন্সি, আইনের স্বচ্ছতা। ওই যে বললাম এমপি আর মিনিস্টারের কথা, কেমন? ওইখানে কেউ নাই, ওইখানে কেউ কাউরে চিনে না, প্রয়োজনও পড়ে না। আমি যখন প্রথম গেলাম আমার চাকরি খোঁজার জন্য, ওইখানে থেকে ওই চলার জন্য আর কি, আমাদের সাথে বাস, ওদের হচ্ছে আন্ডারগ্রাউন্ড বলে ট্রেনের, হ্যাঁ, টিউব গুলি আন্ডারগ্রাউন্ড বলে না, টিউব বলে। প্রতি টিউবের ওদের ডেভেলপমেন্ট এত সুন্দর, প্রতিটা টিউব স্টেশনের পাশে আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট থাকতে হবে। কি থাকতে হবে? একটা মার্কেট, মার্কেটের পিছনে একটা আন্ডারগ্রাউন্ড। সেখানে দেখলাম, আমি বলেছি কিনা আপনাদেরকে, জানি না কথাটা, সেখানে দেখলাম আমি যখন বন্ধু বান্ধব বললো এখানে চাকরি কিন্তু এরকম, তোমাকে এই পলিসি তোমার চাকরি খুঁজে বের করতে হবে। তো সিভি গুলো নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম। একদিন যাওয়ার পথে দেখলাম একটা মানুষ লিফলেট বিলি করতেছে। ঠিক আছে, একটা মানুষ, তখন ওইখানকার মেয়র ইলেকশন হচ্ছে। মেয়র ইলেকশন হচ্ছে, একটা মানুষ নিজে, সে মানুষগুলো এখানে দৌড়াই হাঁটে, ওখানে তো এমনি হাঁটে না, মানুষগুলো দৌড়াই হাঁটে। দেখলাম 2-4 জন মানুষ, বেশির মধ্যে আমার মনে হয় 10 জন মানুষ হইতে পারে, হ্যাঁ, তাকে ঘিরে। তার মধ্যে 10 জনের মধ্যে আমার যতদূর মনে পড়ে আর কি 6-7 জন কালো, 6-7 জন কালো বা 5 জন কালো, আর 2 জন হবে হয়তো বা মনে করেন ওই যে নন ইংলিশ, মানে ধরেন বাঙালি না হলে পাকিস্তানি, নাহলে ইন্ডিয়ান, এইরকম মানুষ তাকে 2-4-10 জনের মতো মানুষ তাকে তার আশেপাশে ঘিরে আছে, লিফলেটটা সে বিলি করতেছে। তা আমি গিয়ে, যেহেতু আমার কোনো কাজ নাই, আমি কাজের সন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন অফিসগুলিতে যাচ্ছি, তা আমি একটু ঢু মারে দেখলাম কি হচ্ছে। তখন আমাকে একজন বললো, তুমি কি জানো না এখন ইলেকশন চলতেছে? ওই যে হ্যাঁ আমি জানি। আমি তার সাথে ইংরেজিতে বললাম, আই নো বেটার, হ্যাঁ আমি জানি। তো বলে, তুমি কি এই মানুষকে চিনো না? তাই বলে, নো, আমি তাকে তো চিনি না, আমি তাকে দেখি নাই আগে। হ্যাঁ, বরিস জনসন, সে হচ্ছে বরিস জনসন। সে তখনকার, আমি যখন লন্ডনে ছিলাম তখন সে ছিল যে লন্ডনের, তখন সেই প্রথমবারের জন্য সে লন্ডনের মেয়র ইলেকশন করছিল। সে তখন ওইবার মেয়রও হয়েছিল। সে এখন কে? সে জানেন, এখন পিএম, তাদের প্রাইম মিনিস্টার, এখন তাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ, সে স্বয়ং, আমি এটা বলছি যে কি ওইখানের যে বিষয়টা, কেমন, ওইখানের যে বিষয়টা, সেখানে এরকম না যে মনে করেন কি আপনাকে মানুষের সময় নাই, আপনি মেয়র ইলেকশন করবেন, আপনার পিছনে হাজার হাজার মানুষ আপনার লিফলেট বিলি করবে, আপনার ব্যানার ধরে, হ্যাঁ, অমুক স্লোগান তমুক স্লোগান দেবে, সেই সময় ওই দেশের মানুষের কাছে নাই। ওই দেশের মানুষ ওর লিফলেটটা সে ও স্বয়ং কি করতেছে। আমি যখন আমার বাসায় এসে বন্ধু বান্ধবকে রাত্রেবেলা সন্ধ্যার সময় বললাম, আমি বললাম যে কি এক দেশ রে ভাই, কি এক এত খারাপ অবস্থা। আমাকে বলে কেন? ওরা আমার বন্ধু বান্ধব অনেক আগে গিয়েছিল, হ্যাঁ, আমি বলবো এই দেশে এত খারাপ অবস্থা।
কেন তুমি কি খারাপ দেখলা এখানে? আমি তো একজন মেয়র ইলেকশন করতেছে, সে মেয়র হবে, তার শুনলাম তার অবস্থা ভালো, তার পিছনে 10টা মানুষ নেই, তার লিফলেট বিলি করার জন্য 10 জন মানুষ সে ব্যবহার করতে পারতেছে না, তার একটা ব্যানার ধরে সে করবে না। হ্যাঁ, সে আমাদের দেশে হচ্ছে এরকম, জাস্ট একটা হাত উঠাইয়া হ্যাঁ হ্যাঁ আমি আছি, আর সবাই তার জন্য অমুক নেতা তমুক নেতা, হ্যাঁ অমুক ভাই তমুক ভাই বলে উড়াই ফেলায়। আর এখানে এরকম উনি নিজের লিফলেট নিজের হাতে বিলি করতেছে, হ্যাঁ বিলি করতেছে। বলে যে ওরা আমাকে বললো, আমার বন্ধু বান্ধব একটা কথা বললো, বলে দেখো এখানে তোমার আমার ওই চিন্তার ভাবনার মানুষ নাই এখানে, তুমি আরো কয়দিন থাকো, তুমি বুঝবা, তুমি নিজে রুজি করবা, নিজে খাবা। এখানে প্রত্যেকটা পেনির দাম আছে, এখানে প্রত্যেকটা অর্থের এখানে মূল্য আছে, প্রত্যেকটা সময়ের মূল্য আছে এখানে। এখানে প্রত্যেকটা মানুষের, তো আমাকে বললো তুমি কি যে টিভি স্টেশনে গিয়েছো, মানুষকে কি হাঁটতে দেখছো নাকি কি দেখছো? আমি দৌড়াইতে দেখছি। বলে কেন দৌড়াইতে দেখলা? চিন্তা করছো কোনোদিন? আমি তখন নতুন তারা আমাকে বলে তুমি চিন্তা করছো কেন দৌড়াই তারা? আমি তো জানি না কেন দৌড়াই। বলে যে এদের তো মনে করো প্রতি মিনিটের এর দাম আছে। মনিটরের মধ্যে বলে দেখেছো ট্রেনটা কয়টা আসবে লেখা আছে? আমি যে হ্যাঁ লেখা আছে, মনিটরে লেখা আছে এতটাই আসবে। বলছে দেখিও তো ওর কি পরে আসে কিনা, যে টাইমটা দেওয়া আছে, মনে করো 7টা 5-এর ট্রেনটা ছাড়বে, এরপরে কি ট্রেনটা ছাড়তেছে কিনা। এই যে কথাটা আমি বললাম, এই গল্পগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ওই দেশের আইন সম্পর্কে, ওই দেশের মানুষের বিহেভিয়ার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া। কেমন? লিগাল ট্রান্সপারেন্সি যে বিষয়টা হচ্ছে যে কি সবকিছু ট্রান্সপারেন্ট, সবকিছু পরিষ্কার। আইন যেমন আপনার জন্য ট্রান্সপারেন্ট স্বচ্ছ, ওই মেয়র সাহেবের জন্য একই আইন। মেয়র সাহেবের জন্য আবার ভিন্ন আইন না। মেয়র সাহেবের জন্য উনি মেয়র, উনাকে আলটিমেট ট্রিট করতে হবে আইনে, হ্যাঁ ওইটা তারা সেখানে মনে করে না। আচ্ছা আমরা এবার আসি, আমরা যেটা বললাম কয়টা বেশি কি সময় হয়ে গেছে না? না স্যার। হ্যাঁ, আমরা এবার আসি রুল অফ ল। আমরা এই রুল অফ লর এই কয়েকটা কথা আমি কি করেছিলাম, কয়েকটা কথা আপনাদেরকে লিখে দিই রুল অফ ল বলতে কি বোঝে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি রুল অফ ল বলতে, রুল অফ ল মিন্স ইকুয়ালিটি অফ দ্য ল, অথবা রুল অফ ল বলতে সুপ্রিমেসি অফ দ্য ল, অথবা রুল অফ ল বলতে দ্য লিগাল ট্রান্সপারেন্সি অফ দ্য ল। রুল অফ ল বলতে খুব সুন্দর একটা আইনের ব্যাখ্যা হচ্ছে এরকম, সেটা হচ্ছে দ্য পার্সন রুল বাই দ্য ল। তাদের যে দ্য সিটিজেন আছে তারা কি দ্বারা শাসিত হবে? শাসিত হবে কি দ্বারা? আইন দ্বারা শাসিত হবে। শাসনটা কিসের হবে? আইনের। আইনের। দ্যাট ইজ দ্য রুল অফ ল। এটা কোথায় বলা আছে? এটা আমাদের ওদের কনস্টিটিউশন সেটা বলা আছে। কেমন? তাইলে আইন দ্বারা শাসন হবে, শাসনটা হবে আইনের। কেমন? আইনের বাইরে কোনো শাসন নাই। যত শাসন যা শাসনতন্ত্রর অধীনে হবে। আবার আসা যাক, তাইলে আমরা রুল অফ ল বলতে আমরা বুঝি কি? 1 নম্বরে বুঝি আমরা ইকুয়ালিটি অফ দ্য ল। কেমন? ইকুয়ালিটি অফ দ্য ল বলতে কি বুঝাই? অল আর ইকুয়াল বিফোর দ্য ল, এভরিওয়ান ইজ ইকুয়াল irrespective of their rank, their position. আমি এই কথাগুলো আরো একটু ভালো করে আরো ব্যাখ্যা করব। আপনারা শুধু রুল অফ ল এতটুকু লিখলে হচ্ছে, আমি যে কথাটাই বললাম। কারণ আমরা যখন রুল অফ ল, ডক্ট্রিন অফ দ্য রুল অফ ল, সেখানে আমি আরো ভালো করে অনেক আরো ব্যাখ্যা আরো বড় করে করব। শুধু আপনারা এটা মনে রাখেন, আর তার ধর্ম বর্ণ অবস্থান অনুসারে আইনটা তার জন্য সমান। তাহলে কি তার ধর্ম বর্ণ গোত্র অবস্থানের এইটার দিকে তাকানো যাবে না। তার জন্য আমার জন্য যেমন আইন একই, ওই একটা মারমা চাকমা যা আছে তাদের জন্য একই সমান আইন। কেমন? আমার জন্য ইউকে, যদি আমি ইউকেতে ইন করি, আমি ওই দিনে বলেছি ইন করার সাথে সাথেই কয় মাস পরে ওদের ভোটার হওয়া যায়। কেমন? ইন করার পরে ওইখানে আপনি অবস্থান করছেন, আপনার জন্য যে আইন, সেই দেশে 10 বছর অবস্থান করে তার জন্য একই আইন, সেই দেশের নাগরিক তার জন্য একই আইন। আইনটা সমান। আইনটা আপনি এইরকম অবস্থানের কারণে আপনার জন্য এই আইন, ও ওইখানে অনেকদিন অবস্থান করেছে তার জন্য এই আইন সেই রকম না। আইনটা সকলের জন্য সমান। সুপ্রিমেসি অফ দ্য ল। কেমন? সেটা হচ্ছে কি
আইনের অবাধ বিচরণ থাকবে। বিচরণটা কার হবে? আইনের। সুপ্রিমেসি কার হবে? আইনের। প্রাধান্যতা কে পাবে? আইন পাবে, অন্য কিছু পাবে না সেখানে। ওই যে বললাম কিছুক্ষণ আগে লিগ্যাল সার্টিফিকেট পড়ার ক্ষেত্রে তার দেখতে হবে কি তার 16 বছর হয়েছে কি হয় নাই। সেটা যদি মনে করেন আপনার চোখে দেখেছে, তার চোখে দেখেছে বলে না সে তো না শুধু অনেক বড়, আমার মনে হয়েছে 16 বছর, সেটা হবে না। কিংবা একজন মনে করেন জনপ্রতিনিধি সে বললো যে ভাই ঠিক আছে তো তার বয়স তো 16 বছর, সে বেশি হয়েছে, তা হবে না। কেমন হবে? কোনটা কোন বিষয়টা হবে? লিগ্যাল ডকুমেন্ট তার আইডি কার্ড, তার লিগ্যাল ডকুমেন্টস। গুড, তার লিগ্যাল ডকুমেন্টস হবে আইনটা, আইনের সুপ্রিমেসি। তারপরে হচ্ছে কি আরেকটা কথা লেখেন, সেটা হচ্ছে কি ওই যে ফেয়ার ট্রায়াল বলছিলাম, সেটা হচ্ছে যে নো ওয়ান উইল বি ডিটেইনড, কেউ কি হবে না? ডিটেইন হবে না। নো ওয়ান উইল বি ডিটেইনড আনলেস হি ইজ ভায়োলেটিং দ্য ল। সে যদি কোনো যদি আইন ভঙ্গ না করে তাহলে তাকে কি করা যাবে না? তাকে আটক করা যাবে না। আপনি ইচ্ছা হলেন রাতের 3টার সময় ঘরের কে নক দিয়ে সাদা পোশাকে মানুষ উঠাই নিয়ে যাবেন, তা হবে না। কেমন? আমরা অনেক সময় ফেসবুকে দেখি, গত বছর বা 2 বছর হয়েছে মনে হয়, 2 বছর হয়েছে, আপনাদের জানা আছে কিনা বা আপনারা দেখেছেন কিনা, এই কক্সবাজারের কাছাকাছি চকরি অথবা ওইদিকের কোন এক অঞ্চলে এক কমিশনারকে এক কাউন্সিল আর কি চেয়ারম্যান বলা হয় ওইদিকে মনে হয়, ওনাকে নিয়ে গিয়ে কি নির্মম ভাবে ওইখানে গিয়ে তার ভিডিও ফুটেজ গুলি এতে প্রকাশ হয়েছে। তার মেয়েকে সে ফোন দিয়েছে, বলেছে টেকনাফে স্যার, টেকনাফ কোথায় ছিল ঘটনাটা? টেকনাফ স্যার, টেকনাফ। খুব আমি নিজে অনেকদিন আসলে আমি খুব এই আমি এই ভিডিওটা দেখে আমি নিজে অনেকদিন আপসেট ছিলাম। বিশেষ করে আমি এই ভিডিওটা দেখে আমি ওনার নাম ছিল আকরাম ছিল। কি নাম ছিল? আকরাম আকরাম আকরাম। গুড গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওনার ভিডিও ফুটেজ দেখে আমি নিজে আমি অনেকদিন আপসেট ছিলাম। জি স্যার, খুব খারাপ লাগছে দেখে। একজন মানুষ কিভাবে মেরে ফেলা যায়? তার তার বউয়ের সাথে সে কথা বলছে, তার মায়ের সাথে সে কথা বলছে, তাকে ফায়ার করতেছে। আগে গাড়িতে করছে